এভরিওয়ান আসসালামু আলাইকুম। বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। ভিডিও শুরু করার আগে তোমাদের বলতে চাই ধন্যবাদ সকলকে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আমি এই চ্যানেল শুরু করার আগে নিজেও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি এতটা গ্রো করব। সবকিছু তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে। ধন্যবাদ সকলকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা পড়ছিলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ অধ্যায়ে আমরা পার্ট 4 পর্যন্ত পড়ে নিয়েছি। আজ আমরা পড়ব পার্ট 5 থেকে। তো চলো আমরা শুরু করি। পার্ট 5 ও 6 কি নাম? পরাগায়ন। পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। তাহলে পরাগায়নের আরেক নাম কি? পরাগ সংযোগ। এগুলো দাগানো শুরু করো। পরাগায়ন ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত। এটাও দাগাও যে পরাগায়ন ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত। এরপর একটি ফুলের পুংস্তবকের পরাগধানীতে তোমার আঙ্গুলের ডগা ঘষে দেখো তোমার হাতে নিশ্চয়ই হলুদ বা কমলা রঙের গুঁড়ো লেগেছে। এই গুঁড়ো বস্তুই পরাগরেণু। তাহলে আমরা এর আগের ক্লাসে কিন্তু পড়েছি পরাগরেণু কি, পরাগধানী কি, পুংস্তবক কি, স্ত্রী স্তবক কি, এরপরে গর্ভমুণ্ড কি, অনেক কিছু পড়েছি। তো তোমরা যারা ওই ক্লাসটা মিস করেছো আমি বলবো আগে ওই ক্লাস দেখে আসো, দেন এই ক্লাসে এনরোল করো, আদারওয়াইজ তোমরা কিছু বুঝবা না। তো এখন আমরা দেখি এই পরাগরেণুটা কই। আচ্ছা এই যে দেখো আমরা কি পড়েছিলাম, এইগুলো হচ্ছে পুংস্তবক, এটা হচ্ছে পুংদণ্ড, এইটা হচ্ছে তোমার পরাগধানী। এই পরাগধানীতেই কি থাকে? পরাগরেণু থাকে। তো এই যে এগুলো হচ্ছে পরাগরেণু, বুঝতে পেরেছো? এগুলো পরাগরেণু। তোমাকে বলেছে তোমার একটা এই যে আঙ্গুল আছে না, এই আঙ্গুল দিয়ে এই পরাগরেণুগুলোকে টাচ করলে দেখবা যে এই যে হলুদ বা কমলা অংশগুলো তোমার হাতে লাগছে। এই যে যেগুলো লাগছে এগুলোই কিন্তু পরাগরেণু। আর পরাগরেণু কোথায় থাকে? পরাগধানীতে থাকে। এরপর ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। মোস্ট ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে, এই প্রশ্ন আসবে মনে রেখো, এটা তোমাদের 100% কিন্তু ইম্পর্টেন্ট। পরাগায়ন কাকে বলে? ক মার্কের জন্য 100% ইম্পর্টেন্ট। এখন আমরা এই সংজ্ঞাটা অনুযায়ী বুঝি। ফুলের পরাগধানী কোনটা আমরা জানি, এই যে এটা হচ্ছে পরাগধানী, এই যে এই হলুদ অংশ এগুলো হচ্ছে পরাগধানী, এই যে গোল গোল অংশ এগুলো হচ্ছে পরাগধানী। পরাগধানী হতে পরাগরেণু একই ফুলের, এই যে পরাগধানী থেকে যে এই যে পরাগরেণুগুলো আছে এগুলো একই ফুলের অথবা একই জাতের, একই ফুলে একটি ফুলে অথবা একই জাতের একই রকমের আরেকটা ফুলে গর্ভমুণ্ড কোনটা ফুলের? এখন দেখি গর্ভমুণ্ড কোনটা ফুলের। গর্ভমুণ্ড হচ্ছে এই যে উপরের এই অংশটা হচ্ছে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। আশা করি তোমরা এই পরাগায়নের সংজ্ঞাটা ক্লিয়ার। পরাগায়ন দুই প্রকার, যথা স্বপরাগায়ন ও পরপরাগায়ন। পরাগায়ন কয় প্রকার? দুই প্রকার। কি কি? স্বপরাগায়ন, পরপরাগায়ন। এরপর স্বপরাগায়ন কাকে বলে? একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলে। আচ্ছা এখন আমরা এটা বুঝি। এখানে তোমাকে বলেছে যে একই ফুলে, একটা ফুলের মধ্যেই অথবা একই গাছের, সাপোজ মনে করো এই যে একটা ফুল, এই ফুলে কি কি আছে? এই ফুলে তোমার আছে স্ত্রী স্তবক এবং পুংস্তবক। তো এই ফুলের মধ্যে কিন্তু পরাগায়ন ঘটতে পারে। এই একটা ফুলেরই তোমার পুংস্তবকের পরাগধানী থেকে পরাগরেণু নিয়ে যদি তোমার এই একই ফুলের গর্ভমুণ্ডে পতিত করা হয় বা স্থানান্তরিত করা হয় তাহলে কিন্তু এই একটা ফুলের মধ্যে পরাগায়ন ঘটানো সম্ভব। এরপর কি বলেছে? একই ফুলে বা একই গাছের আরেকটা ফুলে, একই গাছের, সাপোজ মনে করো এই যে একটা গাছ, এই গাছেরই একটা ফুল এটা, আবার এটাও। তো একই গাছের দুইটা ফুলে যখন পরাগায়ন ঘটে তখন তাকে কি বলে? স্বপরাগায়ন বলে। এখন কার কার স্বপরাগায়ন হয়? সরিষা, কুমড়া, ধুতুরা। অবশ্যই উদাহরণগুলো মুখস্থ করতেই হবে, কারণ এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা মুখস্থ করে নিবা। এরপর কি বলেছে আমাদের? পরপরাগায়ন কাকে বলে? একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে পরপরাগায়ন বলে।
সাপোজ তুমি মনে করো এটা একটা পেঁপে গাছ, এটাও একটা পেঁপে গাছ, দুইটা পেঁপে গাছ। তুমি মনে করো এইটা একটা ফুল পেঁপে গাছের, এইটা একটা ফুল পেঁপে গাছের। এখন এই যে একই জাতের দুইটা গাছ, পেঁপে গাছ দুইটায়, এই দুইটা ফুলের মধ্যে যে পরাগায়ন ঘটলো এটাকে বলা হচ্ছে তোমার পরপরাগায়ন। পরপরাগায়ন কার কার ঘটে? শিমুল গাছের, পেঁপে গাছের। এরপর পরাগায়নের মাধ্যম। পরাগরেণু স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। পরাগায়নের মাধ্যম কাকে বলে? আশা করি ক্লিয়ার। এরপর বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, মানুষ এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করে। মনে রাখবে, মধু থেকে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ পাখি ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এ সময় পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। বাহক অর্থাৎ ওই যে ওই মৌমাছির গায়ে লেগে যায়। এই বাহকটি যখন একই প্রজাতির অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। এভাবে তাদের অজান্তে ফুলের পরাগায়ন ঘটে। আমি আবারও বলছি, তোমরা আগের ক্লাসটা দেখে আসো। তাছাড়া কিন্তু এই যে গর্ভমুণ্ড কাকে বলে, পরাগরেণু কাকে বলে, পরাগধানী কাকে বলে, এগুলো কিন্তু কিছু বুঝবা না। এরপর নিচে কি বলেছে? পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। একে অভিযোজক বলা হয়। একে কি বলা হয়? অভিযোজন বলা হয়। এখানে তোমাকে বলেছে যে অভিযোজন, এই অভিযোজনটা কি? সাপোজ মনে করো এই যে বায়ু পরাগী ফুল, বায়ু পরাগী ফুল, তারপর আবার আছে দেখো পতঙ্গ পরাগী ফুল, পানি পরাগী ফুল, এগুলো কিন্তু অনেকটাই আলাদা। কারণ কি? যেটা তোমার পতঙ্গ পরাগী ফুল সেটা একটু আকর্ষণীয় হয়। আকর্ষণীয় হয় কারণ কি? ওই আকর্ষণের কারণেই কিন্তু এই পতঙ্গগুলো ওই ফুলে যে বসে এবং সেখান থেকে পরাগরেণু তাদের শরীরে লাগে। এরপর আবার আছে তাও বায়ু পরাগী। বায়ু পরাগী এতটা সুন্দর না হলে হয়, কারণ এটা বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে। এরপর আছে পানি পরাগী। পানি পরাগীও কিন্তু পানির মাধ্যমে হয়ে থাকে। তো এগুলো এত আকর্ষণীয় হওয়ার কারণে, তো এই যে তোমার এই পরাগায়নের উপর বেসিস করে যে একে আর কি অভিযোজন বলা হয়েছে। বিভিন্ন মাধ্যমের জন্য অভিযোজন প্রক্রিয়া আলাদা। অভিযোজনগুলো নিম্নরূপ। পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন কি কি? ফুল বড়, রঙিন, মধুগ্রন্থি, মানে কি ফুল বড় হয়, রঙিন হয়, আকর্ষণীয় হয় এবং মধুগ্রন্থি অর্থাৎ মধু থাকে ফুলের গ্রন্থিতে। পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো এবং সুগন্ধযুক্ত। পরাগরেণু কি আমরা চিনি, গর্ভমুণ্ড কি এটাও আমরা চিনি। উপরের অংশ যেটা সেটা হচ্ছে গর্ভমুণ্ড। এটা কি হয়? আঠালো হয় এবং সুগন্ধযুক্ত হয়। যেমন কি কি? জবা, কুমড়া, সরিষা। অবশ্যই মুখস্থ করতে হবে। তো এখানে আমরা বললাম পতঙ্গ পরাগী ফুল দেখতে কেমন হয়? ফুল বড়, রঙিন, মধুগ্রন্থিযুক্ত এবং পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো এবং সুগন্ধিযুক্ত হয়। এরপর আছে বায়ু পরাগী ফুল। বায়ু পরাগী ফুল কেমন হয়? ফুল বর্ণ, গন্ধ ও মধুগ্রন্থিহীন, অর্থাৎ এর কোনো বর্ণ থাকে না, অর্থাৎ বলেছিলাম না একটু সাধারণ টাইপের ফুল, এবং গন্ধ থাকে না, মধুও থাকে না। কারণ কি? এই পরাগায়নটা ঘটে বাতাসের মাধ্যমে, বায়ুর মাধ্যমে। পরাগরেণু হালকা, অসংখ্য ও আকারে ক্ষুদ্র, অসংখ্য অনেকগুলো থাকে। এদের গর্ভমুণ্ড আঠালো, শাখান্বিত, কখনো পালকের ন্যায়, পালকের মতো, যেমন ধান। মনে রাখবা বায়ু পরাগী ফুল কোনটা? ধানের। পানি পরাগী ফুলের অভিযোজন। এরা আকারে ক্ষুদ্র, হালকা ও অসংখ্য, এগুলো অনেকগুলো হয়। এরা সহজে পানিতে ভাসতে পারে। এসব ফুলে সুগন্ধ নেই। স্ত্রী ফুলের বৃন্ত লম্বা, কিন্তু পুং ফুলের বৃন্ত ছোট হয়। বৃন্ত মানে ওই যে বোটা বা যেটাকে ডাটা বলি আমরা, এটা। পরিণত পুং ফুল বৃন্ত থেকে ফুলে পানিতে ভাসতে থাকে, যেমন পাতা শ্যাওলা। পাতা শ্যাওলা তো আমরা চিনি। এরপর আছে প্রাণী পরাগী। ওই তো গরু, ছাগল, আমাদের মতো মানুষের দ্বারা যে সকল ফুলের পরাগায়ন ঘটে তাদের বোঝানো হয়েছে। তো এসব ফুল মোটামুটি বড় ধরনের হয়, তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জরিতে সজ্জিত থাকে, অর্থাৎ পুষ্পমঞ্জরিতে এগুলো সাজানো থাকে। এদের রং আকর্ষণীয় হয়। এসব ফুলে গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে, যেমন কদম, শিমুল, কচু ইত্যাদি। তোমাদের আমি রিকোয়েস্ট করব এখান থেকে এইগুলো না পড়লেও উদাহরণগুলো অবশ্যই মনে রাখবা, কারণ এই উদাহরণগুলো থেকে এমসিকিউ আসেই। আচ্ছা, এখন আমরা এই যে পাঠ 7 ও 8 পড়ব। এখানে কি আছে? নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি। এটা পড়ার আগে আমরা পরাগায়ন কাকে বলে সেটা তো দেখেছি।
তো পরাগায়নের ফলে কি হয়? পরাগায়নে তোমার পরাগধানী হতে পরাগ রেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভাশয়ে পতিত হওয়ার প্রক্রিয়াকেই কি বলা হয়, বা স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? পরাগায়ন বলে। এখন পরাগায়নের পরে যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে এই নিষিক্তকরণ। মনে রাখবা, পরাগায়নের পরে যে স্টেপটা সেটাই হচ্ছে তোমার নিষিক্তকরণ। এখানে কি হয়? জননকোষ সৃষ্টির নিষিক্তকরণের পূর্ব শর্ত, অর্থাৎ এখানে তোমার জননকোষ উৎপত্তি হয় এর পূর্ব শর্ত, অর্থাৎ এর টার্গেটই থাকে জননকোষ উৎপাদন করা। একটি পুং গ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলে। এটা তোমরা সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করবা। তো এটা বোঝার জন্য আমরা চলে যাচ্ছি আরেকটা চিত্রে। তোমাদের বইয়ে একটু মানে ব্লার টাইপ আছে, তো আমরা আরেকটা চিত্রে চলে যাচ্ছি। এই যে এই চিত্রটা দেখো তোমরা, এই চিত্রটা অবশ্যই সবাই আঁকানো শিখবা, কারণ এখান থেকে কিন্তু ঘয়ে প্রশ্ন আসে। সো চিত্রটা আঁকানো শিখতে হবে, চিহ্নিত করা শিখতে হবে, এবং এই প্রক্রিয়াটা তোমাকে বর্ণনা করতে হবে। যদি দেয় নিষিক্তকরণ প্রক্রিয়াটি বর্ণনা করো, অবশ্যই তোমাকে বর্ণনা করতে হবে। তো চলো আমরা শুরু করি এক এক করে। এখন তোমার এই পরাগায়নে কি হয়? পরাগায়নে তোমার পরাগধানী হতে পরাগ রেণু কি হয়? এই যে গর্ভপুণ্ড, আমরা কোনটা গর্ভমুণ্ড, আমরা আমরা এর আগের ক্লাসে শিখেছি স্ত্রী স্তবক কি। তো এখানে একটা স্ত্রী স্তবকের চিত্র দেখো। স্ত্রী স্তবকে কি থাকে? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। তো এই চিত্রটাই আর কি এখানে বড় করে দেওয়া আছে। তো আমরা দেখো করি। এখানে কি হয়? তোমার পরাগধানী হতে পরাগরেণু এই গর্ভমুণ্ডে পতিত হয়, অলরেডি পতিত হয়েছে, সেই চিত্রটাই হচ্ছে এটা। এরপর এখানে তোমার এক ধরনের রস নিঃসৃত হয়, গর্ভমুণ্ডে এক ধরনের রস নিঃসৃত হয়, এই রসগুলো শোষণ করে এই পরাগরেণুগুলো আস্তে আস্তে কি হয় জানো? আস্তে আস্তে বড় হতে হতে ফেটে যায়। ফেটে যাওয়ার পর এখান থেকে এই যে পরাগ নালী বলেছে না, এই পরাগ নালীটা বের হয়। এই পরাগ নালীটা এখান থেকে বের হয়। এই যে দেখো এখানে কি যে পরাগ নালিকাটা সৃষ্টি হলো, এই পরাগ নালিকাটা কি করে? আস্তে আস্তে বর্ধিত হয়ে এই গর্ভদণ্ড, এটা কিন্তু গর্ভদণ্ড, এই গর্ভদণ্ডকে ভেদ করে আস্তে 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 কি হচ্ছে? নিচের দিকে বর্ধিত হচ্ছে। হওয়ার সময় দেখো এখানে কিন্তু দুইটা পুং গ্যামেটের সৃষ্টি হয়। পুং গ্যামেটের সৃষ্টি হতে হতে এরা কি করে? তোমার এই গর্ভাশয়ের দিকে চলে যায়। এখন আমরা যদি এই গর্ভাশয়কে বড় করে একটা চিত্রের মাধ্যমে দেখি, তাহলে এটা হবে এই যে এই পাশেরটা। তো এই চিত্রটা দেখে ঘাবড়ায় যাচ্ছ, কিন্তু ঘাবড়ায় যাওয়ার কিছু নেই। চিত্রটা অনেক ইজিভাবে আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা জাস্ট মনে রাখো। তো এই যে এখানে যে গর্ভাশয়ের চিত্রটা ছিল না, জাস্ট এটাকে এখানে জুম করে আর কি দেখানো হয়েছে। এখানে এই যে গর্ভাশয়ের যে পুরো অংশটা বা মোটা অংশটা অথবা পার্পল কালার যে অংশটা দেখছো, এটাকে বলা হয় ডিম্বক বা ডিম্বক মূল। এরপর তোমার এই যে ভিতরে যে অংশটা ফাঁকা জায়গা, এইটাকে বলা হচ্ছে তোমার ভ্রূণথলি। আর এই ভ্রূণথলিতেই নিষিক্তকরণের সব কাজ সম্পন্ন হয়। এখন এই যে দেখো এই গোল গোল এগুলো কিসের মতো লাগছে? আমরা নিউক্লিয়াস পড়েছিলাম, নিউক্লিয়াসের মতো লাগছে। তো এই যে উপরে যে তিনটা তোমার অংশ দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ। কি বলা হয়? প্রতিপাদ কোষ। এগুলো তোমার মনে রাখতে হবে। এই উপরের অংশগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ। এই যে নিচে যে তিনটা নিউক্লিয়াসের মতো অংশ দেখছো, এর মধ্যে এই মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় ডিম্বাণু। এবং এই যে দুই পাশে দুইটা যে দেখতে পাচ্ছ, এই দুটাকে বলা হয় সহকারী কোষ। মনে রাখবা, এই দুটাকে বলা হয় সহকারী কোষ। এরপর দেখো ভিতরে কিন্তু আরো দুইটা আমরা কোষ দেখতে পাচ্ছি, এদেরকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। কি বলা হয়? সেকেন্ডারি নিউক্লিয়াস, বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। মনে রাখবা। এখন দেখো এই যে অংশটা আছে না, এই যে ফাঁকা অংশ, এখানে দেখো এই যে নালিকাটা আছে আমাদের, এটাকে কি বলো? পরাগ নালিকা। এই নালিকাটা এসে এই ফাঁকা জায়গায় কিন্তু অ্যাড হয়েছে। তো এখানে বড়টাই হয়তো দেয়নি, কিন্তু এখানে এসে পরাগ নালিকাটা অ্যাড হবে। পরাগ নালিকার মধ্যে কি হয়েছিল? দুইটা পুং গ্যামেট উৎপন্ন হয়েছিল। এই দুইটা পুং গ্যামেটের একটা পুং গ্যামেট কি করবে? এই ডিম্বাণুর সাথে মিলিত হবে, এবং ডিম্বাণুর সাথে যখন মিলিত হবে তখনই কিন্তু এখানে যে নিষিক্তকরণ প্রক্রিয়াটা আছে সেটা সম্পন্ন হবে। কারণ নিষিক্তকরণ প্রক্রিয়ার শর্তই থাকে হচ্ছে একটা পুং গ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেট মিলিত হওয়া। তো এখানে এসে মিলিত হয়েছে, মিলন ঘটেছে, জাস্ট প্রক্রিয়াটা শেষ। আরেকটা কিন্তু আমাদের পুং গ্যামেট বাকি থাকে, এটা কোথায় যায়?
এটা যায় হচ্ছে তোমার এই যে দেখো এখানে বলেছে না সেকেন্ডারি নিউক্লিয়াস, এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে এখানে তোমার শস্যকণা বা বীজের উৎপন্ন হয়। এখান থেকে কিন্তু একটা বীজের উৎপন্ন হয়, সেই বীজ থেকে আবার চারা গাছের উৎপন্ন হয়। তো আশা করি সবাই এটা ক্লিয়ার। তো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে ফার্স্টে কি হয়েছিল, এটাকে বলা হয় স্ত্রী স্তবক। একটা ফুলের স্ত্রী স্তবক, একটা ফুলের স্ত্রী স্তবকে কি থাকে, একটা ফুলের স্ত্রী স্তবকে থাকে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। এই যে উপরের এই অংশটাকে বলে গর্ভমুণ্ড, এই দণ্ডটাকে বলে হচ্ছে গর্ভদণ্ড, এবং এই যে এই অংশটাকে বলে হচ্ছে গর্ভাশয়। এখন ফুলের পরাগধানীতে থাকে হচ্ছে পরাগরেণু। সেই পরাগরেণুটা বিভিন্ন মাধ্যমকে ইউজ করে কি করে, এই ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় বা স্থানান্তরিত হয়। হওয়ার পরে এখানে দেখো অলরেডি পতিত হয়েছে বা স্থানান্তরিত হয়েছে। হওয়ার পরে এই যে গর্ভমুণ্ড আছে এখানে কিছু তোমার জেলি অথবা তরল বা রস আছে। এই রসটা কি করে, এই পরাগ রেণুগুলো শোষণ করে আস্তে আস্তে মোটা হতে থাকে। মোটা হতে হতে এক সময় কি করে, এগুলো ফেটে যায়। ফেটে যেয়ে এই যে দেখো এই পরাগ নালিকা সৃষ্টি করে। এই পরাগ নালিকাগুলো আস্তে 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 এই গর্ভদণ্ডকে ভেদ করে কোথায় যায়, এই যে গর্ভাশয়ে চলে যায় আস্তে আস্তে। তো এই গর্ভাশয়ে যাওয়ার আগেই এই পরাগ নালিকার মধ্যে কিন্তু দুইটা গ্যামিটের উৎপন্ন হয়, দুইটা পুং গ্যামিটের উৎপন্ন হয়। এই যে দুইটা পুং গ্যামিটের উৎপাদন হয়েছে। এখন আমরা এই বড় চিত্রে দেখব। এই বড় চিত্রটা হচ্ছে গর্ভাশয়ের চিত্র। তো এই গর্ভাশয়ের এই যে মোটা বা পুরু অংশটা আছে বা পার্পল কালার অংশটা আছে, এটাকে বলা হচ্ছে ডিম্বক বা ডিম্বক মূল। আর এই যে ভিতরে যে ফাঁকা অংশটা আছে এটাকে বলা হয় তোমার ভ্রূণথলি। এই ভ্রূণথলির মধ্যে নিষেকের যত প্রক্রিয়া আছে সব সম্পন্ন হয়। তো এখন কি হয়েছে দেখো, এখন এখানে ভিতরের যে অংশগুলো আছে এর মধ্যে এই উপরে যে নিউক্লিয়াসের মতো অংশগুলো দেখছো এটাকে বলা হয় প্রতিপাদ কোষ। আর নিচের যে অংশগুলো আছে এই নিচের অংশগুলোর এই মাঝখানের বড় অংশটা এটাকে বলা হয় ডিম্বাণু। সাইডের দুইটা কোষকে বলা হয় সহকারী কোষ। আর এই যে মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। তো এখন কি হবে, এই যে দেখো পরাগনালী দিয়ে যে দুইটা গ্যামিট আসলো, পুং গ্যামিট আসলো, এই যে এইখানে এসে মিলিত হবে, এই ফাঁকা জায়গায় এসে মিলিত হবে। মিলিত হওয়ার পর এইখান থেকে দেখো এটার ভিতর দুইটা পুং গ্যামেট ছিল, এখান থেকে একটা পুং গ্যামেট কি করবে, এই ডিম্বাণুর সাথে মিলিত হবে। মিলিত হওয়ার পর এখানে কিন্তু যে নিষিক্তকরণ প্রক্রিয়াটা ছিল সেটা সম্পন্ন হবে। এখন সম্পন্ন হওয়ার পর আমাদের কাছে কিন্তু আরেকটা পুং গ্যামেট আছে। এই পুং গ্যামেটটা কি করবে, এই পুং গ্যামেটটা যে তোমার এই সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা আছে বা গৌণ নিউক্লিয়াস আছে এখানে যে মিলিত হবে। এর সাথে মিলিত হওয়ার পর তোমার শস্য কণা বা বীজ উৎপাদন করবে। জাস্ট এই সিম্পল কথাটুকুই তোমাদের বইয়ে লেখা আছে, এই যে এই পুরোটাতে লেখা আছে। তো আশা করি তোমরা ক্লিয়ার এটা। এরপরে যে ফলের উৎপাদন ওই নিষিক্তকরণের মাধ্যমে ওই একই কথাই বলা আছে। এখন দেখো ফল কাকে বলে এটা আমাদের লাগবে। নিষিক্তকরণের পর গর্ভাশয়ে এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে। সংজ্ঞাটা মনে রাখবা। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে। শুধু গর্ভাশয় পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে, যেমন কি আম, কাঁঠাল। এখন দেখো এখানে আবার বলেছে কি, গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে অপ্রকৃত ফল বলে। অপ্রকৃত ফল কাকে বলে এটাও তোমরা পড়ে নিবা। যেমন কি আছে আপেল, চালতা। তো এই যে উদাহরণগুলো অবশ্যই মুখস্থ করবা, কিন্তু এমসিকিউ যদি অ্যান্সার করতে চাও উদাহরণ মুখস্থ করতেই হবে। এরপর প্রকৃত ও অপ্রকৃত ফলকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি আছে, সরল ফল, উচ্চ ফল, যৌগিক ফল। এখন এগুলো কাকে বলে আমরা দেখি। সরল ফল, ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি হয় তাকে সরল ফল বলে। উদাহরণটা অবশ্যই আমাদের পড়তে হবে, যেমন কি আম। এরা রসালো বা শুষ্ক হতে পারে। সরল ফল দুই প্রকার, কি কি, রসালো ফল, নিরস ফল। রসালো ফল মানে কি বুঝতেই পারছো, উদাহরণগুলো পড়ে নিবা। আর নিরস ফল কি সেটাও তোমরা বুঝতে পারছো, সেটাও তোমরা পড়ে নিবা। এরপর গুচ্ছ ফল কি, একটি ফুলে যখন অনেকগুলো গর্ভাশয় থাকে এবং প্রতিটি গর্ভাশয় ফলে পরিণত হয়ে একটি বোটার উপর গুচ্ছ আকারে অর্থাৎ অনেকগুলো ফল একসাথে
ধরে তখন তাকে, বা অনেকগুলো ফল একসাথে থাকে তখন তাকে গুচ্ছ ফল বলে। তাহলে গুচ্ছ ফল কি পড়ে নিবা। গুচ্ছ ফলের উদাহরণ কি আছে? চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, এগুলো কিন্তু গুচ্ছ আকারে হয়, মনে রাখবা। এরপর আবার কি আছে? যৌগিক ফল। যৌগিক ফল কাকে বলে দেখো, একটি মঞ্জুরির সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। এখানে কি আছে? আনারস ও কাঁঠাল। হয়তো তোমরা এটা বোঝোনি, আমি বুঝিয়ে দিচ্ছি। এই মঞ্জুরি বলতে অনেকগুলো ফুল যখন একটা ডাঁটার উপর থাকে সেই ফুলের গুচ্ছকে বলা হয় মঞ্জুরি বা পুষ্পমঞ্জুরি। তো এই অনেকগুলো মঞ্জুরি থেকে যখন একটা ফলের সৃষ্টি হয় তখন তাকে কি বলে? তোমার যৌগিক ফল বলে। যেমন কি আছে? আনারস বা কাঁঠাল। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য। যেখানে যারা বুঝবা না অবশ্যই ভিডিওটা আবার রিপিট করে দেখবা, আবার রিপিট করে দেখবা, আবার রিপিট করে দেখবা, তাহলে কিন্তু সেই জায়গাটা তোমার ক্লিয়ার হবে। এরপরেও যদি ক্লিয়ার না হয় অবশ্যই আমাকে মেসেজ করবা। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে মেসেজ করবা। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে না চাও, কমেন্ট বক্সে মেসেজটা করে দিবা, তো আমি তোমাকে ইজিলি রিপ্লাইটা করে দিতে পারবো। তাহলে ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমার ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম।